তো আমরা আসি, আজকে আমরা শিখব হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে। তো আপেক্ষিক পারমাণবিক ভর বিষয়টা কি? তো দেখো, আমরা বিজ্ঞানীরা যখন হচ্ছে যে একটা পরমাণুর এত ক্ষুদ্র এর ভর যখন নির্ণয় করতে গিয়েছেন, তখন দেখেছেন যে এদের রাসায়নিক নিক্তি দ্বারা এদের ভরটা নির্ণয় করা যায় না। তাহলে এদের ভরটা আসলে কিভাবে নির্ণয় করা হবে? কারণ রাসায়নিক নিক্তি দ্বারা কেন নির্ণয় করা যায় না, এর কারণটা হচ্ছে যে এটা পরমাণুটা এতই ক্ষুদ্র যে এদেরকে অনেক শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। তো এই কারণে এদের হচ্ছে রাসায়নিক নীতিতে ওজন করা যায় না। তারপরেও বিজ্ঞানীরা বিভিন্নভাবে একটা পরোক্ষ পদ্ধতিতে তারা একটা পরমাণুর যে প্রকৃত ভর এটা নির্ণয় করে কয়েকটা বলেছেন। তো দেখো, আমরা দেখাচ্ছি যে একটা হাইড্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর 0.1673 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তারপরে কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভর 1.9924 ইন্টু 10⁻⁻23 গ্রাম। অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর 2.6560 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তো এইগুলো হচ্ছে যে একটা পরমাণুর প্রকৃত ভর তারা বিভিন্ন পদ্ধতিতে নির্ণয় করেছেন আর কি। কিন্তু দেখো, এগুলো নিয়ে যদি এই যে এত ক্ষুদ্র ক্ষুদ্র ভর 10⁻⁻23, তার মানে হচ্ছে যে জেরোর এত ক্ষুদ্র, জেরোর চেয়ে অনেক অনেক ছোট। তো এই যে তোমার হচ্ছে যে এত ক্ষুদ্র ভর নিয়ে কাজ করা, এটা আমাদের হচ্ছে যে রাসায়নিক যে পদ্ধতিগুলো আছে, যে রাসায়নিক বিক্রিয়া বলো, যেগুলোতে আমরা হচ্ছে যে হিসাব করি, সেগুলোতে এগুলো এত ক্ষুদ্র ক্ষুদ্র ভর নিয়ে কাজ করাটা অনেক বেশি কঠিন। তো এই জন্য বিজ্ঞানীরা একটা আপেক্ষিক পারমাণবিক ভর বলে একটা কনসেপ্ট দাঁড় করিয়েছেন। তারা একটি পরমাণুর প্রকৃত ভরকে অন্য একটি আদর্শ বা একটি স্কেল, একটা স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করে সেই পরমাণুর ভরটা ওই স্ট্যান্ডার্ড ওই মানের চাইতে কত গুণ ভারী, এটা দ্বারা হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভরকে প্রকাশ করেছেন। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর কি, আবার বলি, যে একটি পরমাণুর ভর কোনো একটা আদর্শ যে মান আছে তার তুলনায় কত গুণ, এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, বা কত গুণ ভারী। এই ভারী দ্বারা বোঝাচ্ছে যে কত গুণ ভারী, এই যত গুণটা ভারী হবে এটা হচ্ছে যে তার আপেক্ষিক পারমাণবিক ভর। তো এইরকম তিনটা স্কেল আছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের। একটা হচ্ছে যে হাইড্রোজেন স্কেল, একটা হলো কার্বন স্কেল, একটা অক্সিজেন স্কেল। কিন্তু 1961 সালে ইউপ্যাকের যে সম্মেলনটা হয়েছিল, এই ইউপ্যাক সর্বসম্মতিক্রমে কার্বন স্কেলটাকে এই আপেক্ষিক পারমাণবিক ভর বের করার ক্ষেত্রে একটা আদর্শ মান হিসেবে গ্রহণ করেছে। তো এটা কিভাবে তারা সংজ্ঞায়িত করেছে কার্বন স্কেল মতে? তো দেখো, কার্বন স্কেল মতে তারা এটা হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভরকে এভাবে প্রকাশ করেছেন যে কোনো একটা মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের তুলনায় কত গুণ ভারী, সেটা দ্বারা আপেক্ষিক পারমাণবিক ভরকে প্রকাশ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এটা তো একটা হচ্ছে আদর্শ মান, তাহলে এর মান তো হবে ফিক্সড, তাহলে এটার মানটা কত? তো দেখো, একটা কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, তাহলে একটা কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর কত আগে সেটা জানি, তাকে 12 দিয়ে আমরা হচ্ছে ভাগ করব, করে যে মানটা পাবো সেটা হবে এটার মান। তো দেখো, আমি এই পাশে লিখে রেখেছি যে একটি কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভর হলো 1.9924 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা হচ্ছে কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভর। তো তাহলে এই কার্বন 12 এর ভরের 1/12 অংশের মানটা আমরা চলো বের করি। যে ওপরে মৌলের একটি পরমাণুর ভরের মতোই থাক, আমরা কার্বন 12 এর একটি পরমাণুর ভর কত পেলাম? 1.9924 ইন্টু 10⁻⁻23, তার কত অংশ? 1/12 অংশ। দেখো, এইটা তুমি হচ্ছে ক্যালকুলেশন করে যেটা পাবে সেটা হচ্ছে যে উপরে তো ওটা ঠিকঠাক, এর মানটা আসবে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে আমরা যদি হচ্ছে একদম শেষ লাইনে বলি, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর এর হচ্ছে যে সমীকরণটা যদি বলি, তাহলে কেমন আসে? যে মৌলের একটি পরমাণুর ভর
তাকে কত দিয়ে ভাগ করেছি আমরা? তাকে ভাগ করেছি 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা দিয়ে আমরা হচ্ছে যে মানটা পাবো সেটা কার সমান হবে? আপেক্ষিক পারমাণবিক ভরের সমান। অর্থাৎ আমাদের শুধু জানতে হচ্ছে কোনো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হলে আমাদের শুধু জানতে হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর কত, তাকে আমরা এই একটা ফিক্সড মান এটা দিয়ে আমরা ভাগ করব। তো এই যে দেখো একটি কার্বন 12 এর ভরের 1/12 অংশের যে মান, একে বলা হয় হচ্ছে 1 AMU। তো 1 AMU সমান হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। তো এইটাকে অবশ্য আবার আমাদের 1 ডাল্টনও বলা হয়, এটাকে 1 ডাল্টনও বলা হয়। তো এটা একটু এমসিকিউ আসে, তোমরা একটু ভালোভাবে মনে রাখবা যে 1 AMU ইকুয়াল টু হচ্ছে 1 ডাল্টন এবং তার মান হলো 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে কেজিতে গেলে কিন্তু হয়ে যাবে 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। তো একটু খেয়াল করো, আমাদের হচ্ছে যে তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে এটা তোমরা হচ্ছে যে মনে রাখবা। তো একটা উদাহরণের মাধ্যমে এটা আমরা হচ্ছে যে ক্লিয়ার করি। তো আসো আমরা হচ্ছে যে একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা একদম ক্লিয়ার করি। দেখো একটা উদাহরণ দিয়েছি যে অক্সিজেনের একটি পরমাণুর ভর 2.6560 ইন্টু 10⁻⁻23 গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো তুমি জানো আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র এখনই আমরা শিখে আসলাম যে এটা হচ্ছে যে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা দিয়ে আমরা হচ্ছে যদি মৌলের একটি পরমাণুর ভরকে ভাগ করি তাহলে হচ্ছে যে তার আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। একটু খেয়াল করো যে এটা কিন্তু নিচে গ্রাম আর এটাও গ্রাম রয়েছে, ঠিক আছে? তো সমপরিমাণ এককটা সেম থাকতে হবে। এটা যদি আমার কেজিতে দেওয়া হতো তাহলে এটাকে আমি কেজিতে নিতাম। তো খেয়াল করো আমরা হচ্ছে জাস্ট যেহেতু একটি পরমাণুর ভর আমরা জানি সেহেতু বসে দেবো জাস্ট কত 2.6560 ইন্টু 10⁻⁻23 ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻24। উপরে দেখো গ্রাম, নিচেও গ্রাম। এটা ক্যালকুলেট করে দেখো মান আসবে হচ্ছে 16 এবং দেখো উপরেও যা একক নিচেও সেম একক, সুতরাং আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। সমজাতীয় একক হওয়ায় কেটে যায়, সুতরাং আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই, এর মান হবে 16। তো এবার আসো আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আমরা পারমাণবিক ভর এবার নির্ণয় করব। তো আইসোটোপ বিষয়টা তোমরা হচ্ছে আগেই বলে এসেছি। তো এদের শতকরা পরিমাণ বলতে কি বোঝায়? ধরো যে একটা মৌল, সেই মৌলটা হলো যে এক্স একটি মৌল। তো এই মৌলের দুটো আইসোটোপ আছে, ধরে নাও দুইটা আইসোটোপ আছে। সেটার হলো যে একটা হলো ধরো X1 দিলাম আর একটা ধরো যে X2। অথবা তোমরা করতে পারো কি যে এর হচ্ছে যে আমি পারমাণবিক ভর সংখ্যাটা বলে দিতে পারি যে এটার হচ্ছে পারমাণবিক ভর ধরো M1, এটা হচ্ছে যে M2, ঠিক আছে? তো X1টা লিখি না, কারণ হচ্ছে সংকেত প্রতীকটা সেম থাকবে, ঠিক আছে? তো ধরো যে X একটা হচ্ছে মৌল যার হচ্ছে দুইটা আমার হলো যে আইসোটোপ আছে, একটার ভর সংখ্যা হচ্ছে যে M1 আর একটার হচ্ছে M2। তোমরা জানো আইসোটোপের প্রোটন সংখ্যা সমান হয়, সেহেতু এখানে তোমার হচ্ছে যে প্রোটন সংখ্যা উভয়ই সমান হবে, তাই ওটা লেখার প্রয়োজন নেই। তো দেখো খেয়াল করো এক্স হচ্ছে যে কোনো একটা মৌল, তার দুইটা আইসোটোপ বিদ্যমান, একটা হলো এক্স যার পারমাণবিক ভর হচ্ছে M1 আর একটা হচ্ছে M2 পারমাণবিক ভর। ধরলাম যে এর হচ্ছে যে প্রকৃতিতে এ আছে A% এবং এ আছে হলো B%। তোমরা জানো খেয়াল করো যে যেহেতু আমরা শতকরায় প্রকাশ করছি তার মানে হচ্ছে যে এই দুটার সমষ্টিতে অবশ্যই কি হতে হবে? 100 হতে হবে, তাই না? ধরো যে এটা যদি আমার হলো 30% হয় তাহলে এটা কি হতে হবে? 70%।
তাহলে এরকম এই দুটোর সমষ্টি কি হতে হবে? 100 হতে হবে। তাহলে দেখো খেয়াল করো, আমি বলছি যে প্রকৃতিতে M1 পারমাণবিক ভর বিশিষ্ট যে এক্সটা আছে সে আছে A% এবং M2 হ্যাঁ পারমাণবিক ভর বিশিষ্ট যে মৌলটা আছে তার প্রকৃতিতে শতকরা সংযুক্তি হচ্ছে যে B%। তো এখন আমাদের কথা হলো যে দেখো তাহলে টোটাল 100টা পরমাণু যদি কল্পনা করি আমি 30% 70% টোটাল 100%। তাহলে ধরো যে আমি 100টা পরমাণু যদি কল্পনা করি, এই 100টা পরমাণুর মধ্যে 30টা পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে M1 আর 70টা পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে M2। এটা আমরা সংখ্যা দিয়ে শিখছি না, আমরা কী করব মানে AB দিয়ে শিখি আগে। চলো তাহলে দেখো 30টার যেহেতু M1 তাহলে এটার কি হবে? এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এ সংখ্যকের কি M1, তার মানে ধরো যে একটার ভর যেহেতু M1 তাহলে এ সংখ্যক পরমাণু আছে তার ভর কত হবে? AM1, ঠিক আছে না? একটার যেহেতু পারমাণবিক ভর M1 তো পৃথিবীতে আমরা বলে দিয়েছি যে 30% যদি থাকে 30%কে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে A। তো যেহেতু এ সংখ্যকের পারমাণবিক ভর হচ্ছে M1 তাহলে যে তাদের টোটাল পারমাণবিক ভরের যদি সমষ্টি নেই তাহলে আসবে AM1। আর এই যে M2 বিশিষ্ট যারা যে যাদের পারমাণবিক ভর সেগুলো আছে আমি বলে দিয়েছি B%। তার মানে যে এই যে 100টা যদি কল্পনা করি তাহলে 70টার ভর হচ্ছে M2। তাহলে টোটাল 70টার টোটাল ভর কত? 70 ইন্টু M2। তাহলে 70টা না লিখে আমরা কি লিখছি? BM2। তাহলে এখন দেখো এটা 30টার আর এটা হলো 70টা, টোটাল 100টার পারমাণবিক ভর কত হবে? এই দুটোর সমষ্টি। তাহলে এটা কি? এটা যে 100টি, দেখো 100টি যদি পরমাণু আমি কল্পনা করি, 100টি পরমাণুর পারমাণবিক ভর কত হবে? 100টি পরমাণুর পারমাণবিক ভর হবে AM1 প্লাস BM2, ঠিক আছে? তো আমি নিব একটি পরমাণুর পারমাণবিক ভর, আমরা একটি পরমাণুর পারমাণবিক ভর জানতে চাই। তাহলে একটি পরমাণু যদি আমি করি তাহলে দেখো তার মান হবে না AM1 প্লাস BM2 ডিভাইডেড বাই 100, এই মানটা আসবে। হ্যাঁ, তো দেখো খেয়াল করে দেখো আমরা যে ধরে নিয়েছিলাম যে M1 যারা পারমাণবিক ভর আছে তাদের পরিমাণ হলো জগতে A%, আর M2 যে আছে M2-র পরিমাণ হলো B%। তাহলে আমরা কি করেছি? আর নিচে 100 দ্বারা ভাগ করেছি। কেন? এই একটি পরমাণুর পারমাণবিক ভরটাই আমাদের যেটা আমরা যাচ্ছিলাম আমাদের কাঙ্ক্ষিত গড় পারমাণবিক ভর। এটাই সেই গড় পারমাণবিক ভর যেটা কিনা আমরা যে আসলে ইয়েতে ব্যবহার করি, আমাদের পর্যায় সারণীতে যেরকম দেয়া আছে সেগুলো কিন্তু যে একটার নট 100টা, একটি পরমাণুর পারমাণবিক ভর বা গড় পারমাণবিক ভরের মানটা কত? দেখো আমরা প্রথমে কি করেছি, প্রথমে যে যার শতকরা পরিমাণকে পারমাণবিক ভর সংখ্যা দ্বারা গুণ দিয়েছি। শতকরা পরিমাণ পারমাণবিক ভর সংখ্যা দিয়ে গুণ, এরকম যতগুলো আইসোটোপ থাকবে ততগুলো যোগ করে নিচে 100 দিয়ে ভাগ দিলেই আমরা কি পাবো? গড় পারমাণবিক ভর পাবো। তাহলে এটাকে যদি একটা সাধারণ সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করি তাহলে দেখো এরকম লেখা যায়। তো দেখো আমরা সাধারণ সূত্রের মাধ্যমে এটাকে প্রকাশ করতে পারি যে গড় পারমাণবিক ভর বা বলতে পারো পারমাণবিক ভর সমান দেখো প্রথমে কি করেছিলাম আমি? শতকরা পরিমাণ দিয়ে কাকে গুণ করেছি? পারমাণবিক ভরকে, যে আইসোটোপ ছিল এই আইসোটোপের শতকরা যে পরিমাণ এটা দ্বারা তার পারমাণবিক ভরকে গুণ দেব। আবার বি যখন নিয়েছিলাম এই পার্সেন্ট, এটা যখন এর ক্ষেত্রে B%-এর ক্ষেত্রে এই শতকরা পরিমাণ দিয়ে কাকে গুণ করেছিলাম? M2-কে। তাহলে সুতরাং যে আমি যে আইসোটোপটা নেব তার শতকরা পরিমাণ এবং তাকে গুণ দেব সেই আইসোটোপের পারমাণবিক ভর দিয়ে। এরকম যদি আইসোটোপ অনেকগুলো থাকে সবগুলোর কি নেব? সমষ্টি নেব। ঠিক আছে, এখানে দুইটা আইসোটোপ ছিল, এই জন্য আমরা কি করেছি? এই যে দেখো প্রথম আইসোটোপের ক্ষেত্রে তার শতকরা পরিমাণ তার সাথে তার পারমাণবিক ভর দিয়ে গুণ দিয়েছি, দিয়ে দুইটা ছিল বলে কি করেছি? দুইটার ক্ষেত্রে এই কাজ করে মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি। তার মানে হলো এটা কিন্তু দ্বারা বোঝায় সামেশন, যে যতগুলো আছে সবগুলোর কি নেব? সমষ্টি নেব, নিয়ে তাকে কত দ্বারা ভাগ করব? 100 দ্বারা। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এখান থেকে আমরা যে আমাদের যেই গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব।
তো খেয়াল করো সূত্রটা একটু মনে রেখে এই পাশে আসো, একটা উদাহরণ আমরা দিয়েছি। দেখো আমরা বলেছি যে ক্লোরিন যেটা আছে তার ক্লোরিন 35, তার পারমাণবিক সংখ্যা একটার, আর একটার ক্লোরিন 37। এই দুটো আইসোটোপ পাওয়া যায়। তো এদের প্রাচুর্য বলা আছে যে যথাক্রমে প্রথমটা তাহলে 75% এবং পরেরটা 25%। এবার তোমাকে বলছে যে ক্লোরিনের পারমাণবিক ভরটা বের করো। তাহলে আমরা কি করলাম, আইসোটোপের শতকরা পরিমাণ দেয়া আছে, সেখান থেকে কি নির্ণয় করব, পারমাণবিক ভর। তো দেখো আমরা যে কি সাধারণ যে সূত্রটা সেটা লিখে ফেলবো, সেটা হলো পারমাণবিক ভর ইকুয়াল যে আইসোটোপটা নেব তার ক্ষেত্রে তার শতকরা পরিমাণ এবং তার পারমাণবিক ভর দিয়ে গুণ দিয়ে এরকম যতগুলো আইসোটোপ থাকবে সবগুলো কি করব, সমষ্টি নেব। সবগুলো এরকম করে শতকরা পরিমাণ আর পারমাণবিক ভর দিয়ে গুণ দিয়ে তারপরে তাদের যোগফল নেব, নিয়ে তাকে কত দ্বারা ভাগ করব, 100 দ্বারা। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে ক্লোরিন যেটা 35, এটার আমরা যদি শতকরা পরিমাণটা কত 75, তাকে গুণ দেব কি দ্বারা, এর যে পারমাণবিক ভর দ্বারা। পারমাণবিক ভর কত, 35। এটা প্রথম অংশ। এরকম তো আরও একটা আছে, এই জন্য কি এটার সাথে আমাদের যেহেতু সামেশন বলা আছে, তার মানে যতগুলো আছে সবগুলোর কি করব, যোগফল, এই জন্য প্লাস চিহ্ন দিলাম। আর এটার দেখো প্রাচুর্যের পরিমাণ শতকরা পরিমাণ 25% এবং তাকে গুণ দেব কি দ্বারা, তার পারমাণবিক ভর 37 দ্বারা। নিয়ে এটা দুটার সমষ্টিকে আমি 100 দ্বারা ভাগ করব। দেখো এটার মান আসবে মান আসে 35.5, তার মানে ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। আর তোমরা এটা জানো 9, 10 থেকে করে আসছো, কিন্তু আমাদের যে এই প্রশ্নটা এভাবে যে ইউনিভার্সিটিগুলোতে দেয়া থাকবে না এত সহজভাবে। তোমাকে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে বলা হবে। দেখো এই প্রশ্নটা যদি আমি একটু ঘুরিয়ে দেই, তাহলে দেখো আমরা বলতে পারি, দেখো ক্লোরিনের দুটি আইসোটোপ হলো ক্লোরিন, একটা 35 ভর সংখ্যা বিশিষ্ট আর একটা কত 37 ভর সংখ্যা বিশিষ্ট। তো বলা আছে যে এর গড় পারমাণবিক ভর 35.5 হলে প্রকৃতিতে এগুলোর এই আইসোটোপগুলোর সংযুক্তি কত, অর্থাৎ এদের শতকরা পরিমাণটা বের করতে বলেছে। ওখানে একদম আমাদের ইজি ছিল যে সেটা কি, আমাদের খালি জাস্ট সূত্রে বসাতাম এবং সাথে সাথে যে আমাদের পারমাণবিক ভরটা দিয়ে দিয়েছিল। এবার তোমাকে পারমাণবিক ভরটাই দেয়া আছে 35.5, তোমাকে বের করতে হবে এই আইসোটোপগুলোর শতকরা পরিমাণ কোনটার কত। তো এটা আমরা কিভাবে সলভ করব, দেখো খেয়াল করো, যেহেতু এই দুটা আইসোটোপ আছে তার মানে এই দুটার শতকরা সংযুক্তির যে সমষ্টি এটা 100% হবে, দুটা মিলে কি হবে 100% হওয়া লাগবে। তাহলে দেখো ক্লোরিন যদি আমি যে কোনো একটাকে ধরে নেব যে এর যে শতকরা পরিমাণ X%, আমরা ছোটোবেলায় X ধরে মানে কতগুলো অঙ্ক করেছি মনে করো। তো দেখো ক্লোরিনের দুটি আইসোটোপ, একটা ক্লোরিন যে 35, ধরে নিলাম যে এর পরিমাণটাই X%। তুমি ওইটাকেও X ধরতে পারতে, তোমার ইচ্ছা আর কি। হ্যাঁ, তো এটা ধরলাম যদি X%, তাহলে অপরটা যেটা আছে ক্লোরিন 37, তাহলে এর পরিমাণটা কত হবে, যেহেতু দুইটা আইসোটোপে বিদ্যমান, সুতরাং দেখো বয়সে ছিল কি 75 আর 25%। তো 75% আর 25% দুটোর সমষ্টি কত, 100%। তাহলে এটা যদি আমি X ধরি তাহলে এইটা হবে 100 - X। হ্যাঁ, তো এবার কি করব, আমাদের যে সূত্র, আমাদের যেহেতু গড় পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে সূত্র একটাই, সুতরাং এই সূত্র দিয়ে আমাদের ম্যাথটা করতে হবে। তো সুতরাং এই সূত্রে ছাড়া আমাদের বিকল্প নাই, সুতরাং এই সূত্র দিয়ে আমরা কিভাবে করব, দেখো এই দেখো গড় পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভর সমান কি, সামেশন অফ শতকরা পরিমাণ এবং পারমাণবিক ভর দুটার গুণফল দিয়ে যতগুলো আইসোটোপ থাকবে সবার কি নেব, সমষ্টি নেব, তাকে কত দ্বারা ভাগ দেব, 100 দ্বারা। তাহলে দেখো আমাদের যে মান গড় পারমাণবিক ভরের সূত্রটা যদি তুমি লিখে ফেলতে পারো, এখান থেকে দেখো গড় পারমাণবিক ভরটা কত জানি, গড় পারমাণবিক ভর 35.5 ইকুয়াল, তারপরে দেখো কি করেছি আমরা, শতকরা পরিমাণ ইন্টু পারমাণবিক ভর। তো শতকরা পরিমাণ এর যেহেতু X, তার পারমাণবিক ভর দিয়ে যদি গুণ দেই তাহলে আসবে 35 × X। আর অপরটার ক্ষেত্রে কি হবে, তার শতকরা পরিমাণকে কি দ্বারা গুণ দেবো, পারমাণবিক ভর দ্বারা। আচ্ছা, করলে দেখো এর শতকরা পরিমাণকে পারমাণবিক ভর দ্বারা গুণ দিচ্ছি, তাহলে 100 - X ইন্টু 37।
দিয়ে তার হচ্ছে কি যোগফল, যতগুলো থাকবে সবগুলোর কি নিব সমষ্টি, নিয়ে তাকে কত দ্বারা ভাগ দিয়েছি আমরা, ভাগ করব 100 দ্বারা। তো এখান থেকে দেখো তোমার আছে যেহেতু একটাই মাত্র হচ্ছে যে অজানা রাশি আছে, সেটা হচ্ছে এক্স। তুমি এটাকে ক্যালকুলেট করলে তুমি হচ্ছে ক্যালকুলেশন করার পর দেখবা হচ্ছে যে মানটা এক্সের তুমি পেয়ে যাবা। তাহলে কীভাবে ক্যালকুলেশন করব, দেখো আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে এটার মান আসবে হচ্ছে হ্যাঁ, পরের লাইন দেখো, আমি যদি এক্সের মানটা বের করব, সুতরাং হচ্ছে এই পাশে এক্সটাকে নিয়ে আসতে পারি, নিয়ে আসলে মান আসবে দেখো হচ্ছে 2x। হ্যাঁ দেখো, আমাদের হচ্ছে মান চলে আসছে, এক্স এর মান হচ্ছে যে 75%। তাহলে যেহেতু ক্লোরিন 35 তার পরিমাণ হচ্ছে 75%, তাহলে অপরটা ক্লোরিন 37 যেটা তার পরিমাণটা কত হবে 100 মাইনাস এক্স, তার মানে হলো 100 মাইনাস 75 অর্থাৎ 25%। ঠিক আছে, তো দেখো যেটা আমাদের হচ্ছে যে প্রশ্নটা আগে ছিল সেটা হচ্ছে যে ক্লোরিন 35 আর ক্লোরিন 37 এদের প্রাচুর্য 75% আর 25% হলে ক্লোরিনের পারমাণবিক ভর কত, আমরা পারমাণবিক ভর নির্ণয় করেছিলাম খুব সহজভাবে 35.5। তোমাকে এইবার দেওয়া ছিল এইটা, এখান থেকে তোমাকে এই যে দুটার মান বের করতে বলেছে। তো আমরা হচ্ছে কিন্তু প্রমাণ করে দিলাম যে ওইভাবে আমরা যদি ওই প্রক্রিয়াতে আমরা যাই তাহলে কিন্তু এইদের সাথে একদম মানটা মিলে যাচ্ছে, সুতরাং আমাদের অঙ্ক একদমই সঠিক হয়েছে। তো এবার আসো আমরা হচ্ছে শিখব হলো বন্ধন ত্রুটি এবং হচ্ছে যে ভর ত্রুটি এবং হচ্ছে বন্ধন শক্তি নিয়ে। তো ভর ত্রুটি জিনিসটা কি আগে প্রথমে বোঝার চেষ্টা করি। তো দেখো যে আমরা জানি যে কোনো একটা মৌল নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসটা গঠিত হয় হচ্ছে প্রোটন এবং নিউট্রন দ্বারা। আর ইলেকট্রনটা কোথায় থাকে, ইলেকট্রনটা ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরতে থাকে। তো এখন যদি আমি বলি যে কোনো একটা নিউক্লিয়াসের ভর কত, তার মানে হচ্ছে সেটা বোঝাচ্ছে যে একটা নিউট্রন যতগুলো আছে, নিউট্রন এবং হলো যে প্রোটন, এই দুটার সমষ্টিগত ভর। ঠিক আছে, আর যদি আমি বলি যে পরমাণুর ভর কত, তাহলে পরমাণুতে কি থাকে জানি, পরমাণুতে থাকে যেহেতু হচ্ছে আমাদের ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, সুতরাং তিনটার সমষ্টি হবে হচ্ছে যে একটা পরমাণুর ভর। তো খেয়াল করো ভর ত্রুটির ক্ষেত্রে দেখতেছি আমরা যে ভর ত্রুটির বিষয়টা হচ্ছে এমন যে যখন একটা স্থায়ী নিউক্লিয়াস আমার গঠিত হয়, দেখা যায় যে এই স্থায়ী নিউক্লিয়াসের যে ভর তার যে গঠনকারী উপাদান, অর্থাৎ নিউক্লিয়াসটাকে কি দিয়ে গঠিত হয় হচ্ছে যে প্রোটন দিয়ে এবং নিউট্রন দিয়ে। তো এদের যে স্বাভাবিক যে যখন আলাদা আলাদা থাকে, এই আলাদা আলাদা অবস্থায় যে ভরটা আছে তার তুলনায় এই যখন স্থায়ী নিউক্লিয়াসটা গঠিত হয় তার ভরটা কম হয়ে যায়। তো এই যে ভরের যে একটা ত্রুটি হইল, এটাই হচ্ছে তোমাদের বলা হয় যে ভর ত্রুটি। তো সহজে একটা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। দেখো ধরো যে কোনো একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে ধরলাম যে এখানে 2টা আছে প্রোটন আর 3টা ধরো আছে নিউট্রন। ধরে নিলাম যে কোনো একটা নিউক্লিয়াস, আমি হচ্ছে পরমাণুর নাম উল্লেখ করব না, আমি যে কোনো একটা বললাম যে তার ভেতরে 2টা প্রোটন রয়েছে এবং 3টা আছে নিউট্রন, এটা নিউক্লিয়াস। তাহলে এগুলো হচ্ছে কক্ষপথ। ঠিক আছে, এগুলো কক্ষপথ। তো এখন খেয়াল করো, আমি হচ্ছে যে বলে দিলাম, ধরো যে আমার হচ্ছে প্রোটনের ভরটা আমি ধরে নিলাম যে প্রোটনের ভর হচ্ছে যে এমপি, যেটা ধরে নিলাম যে এটা হলো 3 আর হচ্ছে যে 3 না, ধরো যে 4। আর নিউট্রনের যে হচ্ছে ভর এটা ধরে নিলাম যে হচ্ছে 5। তাহলে দেখো এই যে এর ভেতরে যে আমাদের 2টা প্রোটন রয়েছে, 3টা নিউট্রন রয়েছে, তাহলে এই যে 2টা প্রোটনের ভরটা কত হবে, 2টা প্রোটনের ভর হবে হচ্ছে যে 2 ইন্টু হচ্ছে 4। আর নিউট্রন আছে 3টা এবং একটার ভর হচ্ছে 5 করে, তাহলে 3টা নিউট্রনের ভর কত হবে 3 ইন্টু 5। তো যদি আমি বলি যে এই নিউক্লিয়াসের ভরটা কত, তাহলে এই দুটার যোগফলই তো নিউক্লিয়াসের ভর, তাই না? তো হওয়ার কথা কত, দেখো 4 দুগুণ 8 আর হচ্ছে 15, হওয়ার কথা হচ্ছে 23, আমাদের হচ্ছে 23 হওয়ার কথা।
কিন্তু যখন পরীক্ষা করে দেখা যায় যে এই যে নিউক্লিয়াসের ভরটা এটা ধরো হয়ে গেছে 21, হ্যাঁ, এটার ভরটা টোটাল পরীক্ষা করে দেখা গেছে যে 21 হয়েছে। তাহলে এই যে 23 হওয়ার কথা ছিল, আলাদা আলাদা অবস্থায় এদের যে ভর, এগুলো দিয়ে যদি আমি ক্যালকুলেট করে যেটা দেখতেছি যে হচ্ছে আসতেছে 23, এটা হওয়ার কথা 23, কিন্তু দেখা যায় যে একটা নিউক্লিয়াসের ভর যখন পরিমাপ করে দেখা যায় যে হয়ে গেছে ধরো 21। তার মানে এই যে দেখো কতটুকু ভর কিন্তু কমে গেল, ভরটা ত্রুটি হইল, কতটুকু ত্রুটি হয়েছে, তাহলে এটা হচ্ছে প্রকৃত হওয়ার কথা, সেখান থেকে এই যে কত হয়েছে এটা যদি বাদ দিই তাহলে ভর ত্রুটির পরিমাণটা পাইয়ে যাব। তাহলে এখানে ভর ত্রুটিটা কীভাবে পেলো, দেখো ভর ত্রুটিটা হবে এখানে 23 মাইনাস হচ্ছে 21, তাহলে হচ্ছে 2, হ্যাঁ, এই পরিমাণটা হচ্ছে ভর ত্রুটি হইল। তো তার মানে হচ্ছে যে এই যে দেখো স্বাভাবিক যে মুক্ত অবস্থায় যখন এই নিউট্রন আর প্রোটনটা মানে ছিল, তখন তাদের যে হচ্ছে যে ভরকে হচ্ছে তার সংখ্যা দিয়ে গুণ করে যে টোটাল যে সামগ্রিক যে ভরটা আমরা নির্ণয় করি মুক্ত অবস্থায় থাকাকালীন, এটার যে ভর এটা 23, এর চাইতে যখন একটা নিউক্লিয়াস গঠিত হয়ে গেছে তখন পাওয়া গেছে যে গঠন হওয়ার পর এর হচ্ছে যে নিউক্লিয়াসের ভর হচ্ছে 21, তাহলে এর চাইতে কমে গেল না? তো এই যে একটা স্থায়ী নিউক্লিয়াস গঠনের সময় এই যে কিছু পরিমাণ ভরটা অদৃশ্য হয়ে গেল, কিছু পরিমাণ ভরটা কমে গেল, এটাই হচ্ছে আমাদের বলা হয় ভর ত্রুটি বলে। তো এই ভর ত্রুটিটা হচ্ছে এটা। আর হচ্ছে কথা হলো এখন প্রশ্ন তোমাদের, আচ্ছা ভাইয়া এই তো আমাদের ভরটা কমে গেল, তো আমরা জানি যে ভর মানে হচ্ছে যে এই ভরটা কমে যাওয়ার পরে আসলে কোথায় গেল আমরা বুঝতে পারছি না। তো তাহলে উত্তর হবে যে দেখো খেয়াল করো, এই যে পরিমাণ ভরটা অদৃশ্য হয়ে গেল, কতটুকু ভর অদৃশ্য হইল, এই যে 2 পরিমাণ, হ্যাঁ, ভরটা অদৃশ্য হয়ে গেল। তো এই ভরটা কোথায় যাবে? এই ভরটা হচ্ছে আমাদের আইনস্টাইনের যে ভর শক্তি যেই উপপাদ্যটা ছিল, যে সমীকরণ ছিল E = mc², তো ওই অনুসারে শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, এই ভরটা শক্তিতে রূপান্তরিত হয়। তো এবার আসো যে আসলে আমরা হচ্ছে যে এটা তো উদাহরণ দিয়ে বুঝলাম, আমরা যদি হচ্ছে বলি যে কোনো একটা মৌল রয়েছে, সেই মৌলটা হচ্ছে X, তার হচ্ছে যে ওপরে আমরা ভর সংখ্যাকে প্রকাশ করি এ দ্বারা, জেড হচ্ছে তার হলো কি পারমাণবিক সংখ্যা, তাহলে এর ভেতরে নিউটন কতগুলো আছে দেখো তো। নিউটন তো থাকবে, নিউটনের পরিমাণ হবে আমাদের হলো ভর সংখ্যা থেকে যদি আমি পারমাণবিক সংখ্যা বাদ দিই তাহলে তো নিউটন সংখ্যা পাবো, তাই না? তো দেখো এখন খেয়াল করো, এর থেকে একটা সাধারণ সমীকরণে আমরা একটু যেতে চাচ্ছি। তো দেখো এই যে এর ভেতরে, তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এর ভেতরে কতগুলো প্রোটন আছে, এর ভেতরে প্রোটন আছে জেড সংখ্যক প্রোটন রয়েছে। আর নিউটন কতগুলো আছে, এই যে A-জেড সংখ্যক কি আছে, নিউট্রন আছে। এটা কি, এটা হচ্ছে ভর সংখ্যা, যেটা হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার সমান যা। তাহলে নিউটন সংখ্যা কি হবে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে বাদ বাকি পাবো আমি নিউটন সংখ্যা। তো ধরলাম এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে জেড সংখ্যক প্রোটন আছে, A-জেড সংখ্যক নিউট্রন আছে। তো এদের যে মুক্ত অবস্থায় যে ভর, ধরো এর মুক্ত অবস্থায় ভর, প্রোটনেরটা ধরলাম যে প্রোটনের ভর হচ্ছে যে এমপি, আর নিউটনের যদি ভর ধরি তাহলে হবে mn, হ্যাঁ। তো নিউট্রনের ভর হচ্ছে mn ধরলাম, প্রোটনের ভর ধরলাম হচ্ছে mp। তো এখন যেহেতু আমাদের হচ্ছে নিউক্লিয়াসের ভর আমি নেব, মুক্ত অবস্থায় নিউক্লিয়াসের যে ভর এটা কত সেটা আমরা বের করতে চাচ্ছি। তো মুক্ত অবস্থায় একটার ভর যেহেতু mp, তাহলে জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে জেড সংখ্যকের ভর কত হবে, জেড সংখ্যকের ভর হবে জেড ইন্টু এমপি। একটা প্রোটনের মুক্ত অবস্থায় ভর যদি এমপি হয়, জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে জেড সংখ্যকের ভর কত হবে, জেড ইন্টু এমপি। আর নিউটন আছে কতগুলো, A-জেড সংখ্যক, বা সহজ কথা বলতে গেলে নিউটন সংখ্যাকে n দ্বারা আমি প্রকাশ করলাম। ধরো নিউটন সংখ্যাকে n দ্বারা যদি A-জেড এখানে তুমি বসাতে পারবে, পরে সমস্যা নেই। তো n সংখ্যক নিউটন আছে, এই নিউটন সংখ্যাকে কত দিয়ে গুণ দেবো, তার একটার ভর হচ্ছে mn, তাহলে n সংখ্যকের ভর কত হবে, n ইন্টু mn। ঠিক আছে? তো এখন খেয়াল করো যে এই যে এত সংখ্যক প্রোটন আর এত সংখ্যক নিউটন দ্বারা একটা নিউক্লিয়াস গঠিত, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াসের মুক্ত অবস্থায় ভর। কিন্তু আমরা যখন হিসাব করে ধরো যেটা পেয়েছি সেটার ভর হচ্ছে যে সেই নিউক্লিয়াসের ভর, সেটা হলো ধরলাম m অফ নিউক্লিয়াস, MNUC দ্বারা প্রকাশ করলাম। তো
দেখো খেয়াল করো, এই যে ভর ত্রুটিটা কী করেছিলাম, ভর ত্রুটিটা হচ্ছে যে যে মুক্ত অবস্থায় যে ভর, সেই মুক্ত অবস্থায় ভর থেকে যে প্রকৃত যে হিসাব করে যেটা পাওয়া গেছে সেটা বাদ দিয়েছিলাম। তো এটা কার সমান ছিল? ভর ত্রুটি। তো এটাটুকু ভর ত্রুটিকে আমরা প্রকাশ করব ডেল এম দ্বারা। তো ডেল এম ইকুয়াল টু হচ্ছে জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম অফ নিউক্লিয়াস। তাই খেয়াল করো, এটা হচ্ছে কিন্তু নিউক্লিয়াসের ভর, অবশ্যই খেয়াল করতে হবে এটা কিন্তু নিউক্লিয়াসের ভর। তোমাকে যদি কোনো একটা প্রশ্নে নিউক্লিয়াসের ভর উল্লেখ না করে তাহলে তুমি কিন্তু এখানে সেই মানটা বসাতে পারবে না। তোমাকে অনেক সময় পারমাণবিক ভর দেওয়া থাকতে পারে। এখন আমি তোমাকে বললাম একটা পরমাণু যেটা গঠিত হয় কি দ্বারা, একটা পরমাণুটা গঠিত হয় হলো ইলেকট্রন দ্বারা, প্রোটন দ্বারা এবং নিউট্রন দ্বারা একটা পরমাণু, আর নিউক্লিয়াস শুধু কি প্রোটন আর নিউট্রন দ্বারা। তো দেখো একটা পরমাণুটা হচ্ছে যে আমাদের পরমাণু যদি বুঝি যে একটা টোটাল পরমাণুর ভর বলতে কি বুঝাবো, ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, নিউট্রনের ভর, এই তিনটার কি সমষ্টি। তাহলে পরমাণুর যদি ভর বলি ভর, তাহলে হবে এই তিনটার ভর। তো এখন দেখো প্রোটন আর নিউট্রনের ভর মানে তো হচ্ছে যে আমাদের নিউক্লিয়াসের ভর, তাই না? তাহলে দেখো এটা ইলেকট্রনের ভর, এই দুটো মিলে তো হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই দুটো মিলে লিখতে পারি হচ্ছে নিউক্লিয়াসের ভর। তো পরমাণুর ভরকে যদি আমি প্রকাশ করি এম অ্যাটম দ্বারা, তাও ইলেকট্রনের ভরকে প্রকাশ করলাম এম ই দ্বারা। কিন্তু ইলেকট্রন তো থাকবে কত পরিমাণ, এই যে জেড পরিমাণ, কারণ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার ঠিক সমসংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে আমি ইলেকট্রনের ভরকে লিখতে পারি জেড এম ই দ্বারা। একটা ইলেকট্রনের ভর এম ই, এর জেড সংখ্যক যেহেতু ইলেকট্রন আছে তাহলে তার ভর হবে জেড এম ই, আর নিউক্লিয়াসের ভর আমরা প্রকাশ করছি এম এন ইউসি। আচ্ছা, এবার দেখো তাহলে যদি আমি নিউক্লিয়াসের ভরটা শুধু এখানে নিতে চাই, তাহলে দেখো নিউক্লিয়াসের ভর ইকুয়াল টু হবে হ্যাঁ এটা হবে। তাহলে এবার যদি তোমাকে প্রশ্নে যদি কখনো সবসময় প্রায়শই দেখবা যে তোমাকে বলে দেবে পরমাণুর ভর, একটি পরমাণুর ভর এত, একটি পরমাণুর ভর এত, সরাসরি নিউক্লিয়াস বলবে না। তখন তুমি কি করবা, এই যে নিউক্লিয়াসের ভর এখানে সমীকরণে যদি আমি এটা বসাই, দেখো তো কি হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে যে নিউক্লিয়াসের ভরের যে সমীকরণ আছে, নিউক্লিয়াসের যে ভর সেখান থেকে হচ্ছে এখান থেকে এটা মানটা এখানে বসিয়ে দিলাম। তো যদি আমি হচ্ছে যে তারপরে চিহ্নটা তুলিয়ে দিই, ব্র্যাকেটটা উল্টে দিই, তাহলে দেখো এরকম হয়। তারপরে আমরা হচ্ছে সাজিয়ে যদি লিখি তাহলে লিখতে পারি তো এরপরে এখানে আবার দেখো এই ক্ষেত্রে দেখো এই লাইনটা কি বোঝাচ্ছে যে টোটাল যখন আমি হচ্ছে ডেলিয়াম যদি ভর ত্রুটিটা আমাকে যদি বলে পরমাণুর ভর দেওয়া থাকে, নিউক্লিয়াসের ভর না দেওয়া থাকে, তাহলে আমরা কোন সমীকরণ দিয়ে করব? এই সমীকরণ দিয়ে করতে পারবো যে কি পরমাণুর ভর মানে যেহেতু হচ্ছে যে প্রোটনের ভর, ইলেকট্রনের ভর এবং নিউটনের ভর, এই তিনটার সমষ্টি, এবং এখান থেকে এই তিনটার যে মুক্ত অবস্থায় যে ভর যে সমষ্টিটা হবে তার থেকে এই যে এম অফ অ্যাটম এটা ছোট হবে। তো এটা ছোট হলে কতটুকু ছোট, এই ছোটটুকু হচ্ছে মানে কতটুকু পার্থক্য হইলো, এটাই হলো ভর ত্রুটি। তো এভাবেও তুমি হচ্ছে করতে পারবা। এখন দেখো আরেকটা বিষয়, এখানে জেডটা যদি আমি হচ্ছে কমন নেই তাহলে কি হয়, এমপি প্লাস এম ই প্লাস এন এম এন এটা লেখা যায়। এখন খেয়াল করো আমাদের যখন একটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেনের যদি কথা কল্পনা করি, একটা হাইড্রোজেন, তো এই হাইড্রোজেনের দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1,
পারমাণবিক ভর সংখ্যাও হচ্ছে 1। তার মানে এর ভেতরে কোনো কি নিউট্রন আছে? নাই। তাহলে এর ক্ষেত্রে যদি আমি কল্পনা করি, দিন দেখো তো প্রোটন কয়টা আছে? প্রোটন আছে একটা। তাহলে প্রোটন হচ্ছে যে একটা থাকবে এখানে। আর নিউটন কতগুলো? নিউটন হলো 0টা। তো প্রোটন যেহেতু একটা, তার ইলেকট্রনও কি হবে? একটা, তাই না? তো এখন দেখো, খেয়াল করো, যদি আমি বলি হাইড্রোজেনের যে পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণুর ভর কত? তাহলে হাইড্রোজেন পরমাণুর ভর আমি বলতে পারি, দেখো খেয়াল করো, হাইড্রোজেন পরমাণুর ভর আমি বলতে পারি যে হাইড্রোজেন পরমাণুর ভর, আচ্ছা একে ধরো যে হাইড্রোজেন পরমাণুর ভরকে আমি mH দ্বারা যদি প্রকাশ করি, তাহলে এটা হবে, যেহেতু পরমাণুটা গঠিত হয় 3টা জিনিস দ্বারা, আমি ওই পাশে দেখিয়েছি, পরমাণুর ভর সমান হচ্ছে ইলেকট্রনের ভর, প্রোটনের ভর প্লাস হচ্ছে নিউটনের ভর, 3টার সমষ্টি। তাহলে দেখো আমি কি করব? প্রোটনের ভর নেই, তাহলে প্রোটন যেহেতু একটা আছে, তাহলে একটা MP লিখলেই হচ্ছে, সামনে 1 দেওয়ার তো প্রয়োজন নেই। তারপরে আমি হচ্ছে প্রোটন নিলাম, নিউটন নিই, চলো নিউটন যেহেতু 0টা আছে, তাহলে 0 ইন্টু হচ্ছে mn প্লাস ইলেকট্রন আছে হচ্ছে একটা, তাহলে আমার হচ্ছে সহগ লেখার প্রয়োজন নেই। তাহলে দেখতে পাচ্ছ তুমি, এই যে নিউটনটা পুরোটাই হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে ওখান থেকে। তাহলে mH সমান লিখতে পারি mP প্লাস হচ্ছে me, প্রোটনের ভর প্লাস কি? ইলেকট্রনের ভর। তাহলে এই যে দেখো জেড ইন্টু এই যে mP প্লাস me আছে, এখানে আমি লিখতে পারি হাইড্রোজেন পরমাণুর ভর জেড mH, এটা লিখতে পারি। হ্যাঁ, তো ছোটো হাতে বড় হাতে যেন প্রবলেম না হয়, এটা ধরো যে mH আমি লিখতে পারি, হ্যাঁ, প্লাস হচ্ছে mn মাইনাস অ্যাটম। তুমি হচ্ছে এই সমীকরণও একটু কাজে লাগাতে পারো। তোমাকে অনেক সময় প্রোটন আর ইলেকট্রনের ভরটা না দিয়ে তোমাকে বলতে পারে যে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর, হাইড্রোজেন পরমাণুর যে ভর আছে এই ভরটা হচ্ছে এত, এটা বলে দিতে পারে। তখন আমরা এই সমীকরণ দিয়ে করব। তো হচ্ছে যে দেখো, আমাদের হচ্ছে মূলত আমাদের যেই কয়েকটার উপর লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে মূল সমীকরণ হচ্ছে এইটা, মূল সমীকরণটা হচ্ছে এইটা, এটা আমরা সব সময় মনে রাখবো। এবং তারপরে নিউক্লিয়াসটা কোথা থেকে আসলো, কিভাবে কি হয়, এটা দিয়ে তুমি হচ্ছে পরবর্তীগুলো এমনিতেই পারবা। তারপরে যদি মনে রাখতে চাও, তাহলে হচ্ছে যে এটা মনে রাখতে পারো, এইটা জাস্ট এইটা এবং হচ্ছে এইটা যদি মনে রাখো, ভর ত্রুটি সম্পর্কে আমাদের হলো জানা হয়ে যাবে। তুমি তারপরে যে mP প্লাস me সমান যে তুমি mH হয়, সেটা তো তুমি বুঝতেই পারবে পরবর্তীতে। তাহলে আমরা এই দুটা একটু ভালোভাবে মনে রাখবো। এবার চলো আমরা হচ্ছে একটু উদাহরণের মাধ্যমে এই ভর ত্রুটিটা ক্লিয়ার করব। তো তার আগে আরেকটা বিষয় হচ্ছে এখানে বন্ধন শক্তি। তো তোমাকে বললাম যে এই যে যখন যখন এই যে আমাদের একটা নিউক্লিয়াসের যে ভর, একটা স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে গেলে যে ভরটা পাওয়া যায়, সেই পরিমাণটা আমাদের যে ক্যালকুলেশন করে, যে এর মধ্যে যেহেতু 2টা প্রোটন আছে, 3টা নিউট্রন আছে, সেহেতু যা ভর হওয়ার কথা তার থেকে কি হয়ে গেছিলো? কমে গেছিলো। আমাদের কত আসছিল? 23, কিন্তু এখানে পাইলাম কত? 21। তো এই যে ভরটা কমে গেল, এই ভরটা কোথায় গেল? এই ভরটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। কোন সূত্র অনুসারে? ভর শক্তি যে সূত্রটা আছে বিজ্ঞানী আইনস্টাইনের যে হচ্ছে ভর শক্তি সূত্রটা আছে, E সমান mc স্কোয়ার, হ্যাঁ, E সমান যে mc স্কোয়ার যে সূত্রটা আছে, এটা অনুসারে, যেহেতু ভর থেকে শক্তিতে রূপান্তর করা একটা সূত্র, তো এটার মাধ্যমে হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে কী পরিমাণ শক্তি এখান থেকে আমরা হচ্ছে পেতে পারি। তো এবার বন্ধন শক্তি কি, এটা একটু বলে নিই। বন্ধন শক্তি হচ্ছে যে যখন একটা স্থায়ী নিউক্লিয়াস গঠিত হয়, এই স্থায়ী নিউক্লিয়াস গঠিত হবার সময় একটা নিউক্লিয়নগুলো একত্রিত হয়ে একটা স্থায়ী নিউক্লিয়াস গঠিত হবার সময় যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, কিংবা ওই স্থায়ী নিউক্লিয়াসটিকে ভেঙে আমার মুক্ত যে হচ্ছে নিউক্লিয়নগুলোতে আনতে, ওই নিউক্লিয়াসকে ভাঙতে আমার কী পরিমাণ শক্তি দিতে হবে, সেটা দ্বারাও তুমি বন্ধন শক্তিকে প্রকাশ করতে পারো। সহজ কথা বলতে গেলে সেটা হচ্ছে যে বন্ধন শক্তি হলো যে অনেকগুলো নিউক্লিয়ন একত্রিত হয়ে একটা স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, সেটাই হচ্ছে যে বন্ধন শক্তি। তো বন্ধন শক্তি যেহেতু বাইন্ডিং এনার্জি, একে আমরা প্রকাশ করতে পারি BE বা B দ্বারা, ইচ্ছা তোমাদের। এটার পরিমাণটা হবে, এই যে দেখো mc স্কোয়ার না, তো এই যে এটা হচ্ছে ভর ত্রুটির পরিমাণ ডেল্টা m, এবং হচ্ছে তাকে c স্কোয়ার দিয়ে গুণ। তাহলে হচ্ছে যে কি পরিমাণ বন্ধন শক্তি, আর পরিমাণটা যদি আমি হিসাব করে পাবো যে বাইন্ডিং এনার্জি ইকুয়াল টু হচ্ছে del mc স্কোয়ার।
তো তার মানে যদি তোমাকে বন্ধন শক্তি নির্ণয় করতে বলে তখন তুমি কি করবা, আগে প্রথমে তোমাকে ভর ত্রুটি বের করতে হবে ডেল এম। কারণ এই যে পরিমাণ ভর ত্রুটিটা হইল এই ভরটাই পরবর্তীতে শক্তিতে রূপান্তরিত হবে এবং যার মানটা বন্ধন শক্তির সমান। তো দেখো আমরা তার মানে প্রথমে কি করব, ভর ত্রুটি নির্ণয় করব এবং তারপরে এই সমীকরণ দ্বারা আমরা বন্ধন শক্তি পেয়ে যাব। এখন আরেকটা বিষয় আছে যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। নিউক্লিয়ন বলতে তো কি বোঝো তোমরা জানো নিশ্চয়, নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা কি জিনিস, যে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি হচ্ছে নিউক্লিয়ন। হ্যাঁ, তো যদি বলি যে একটা নিউক্লিয়ন প্রতি শক্তি কত, তাহলে এই যে বাইন্ডিং প্রতি নিউক্লিয়ন, দেখো একটু খেয়াল করো, নিউক্লিয়ন প্রতি যদি বলা হয় নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, অর্থাৎ একটা নিউক্লিয়নের ক্ষেত্রে বন্ধন শক্তি কত, তখন এই বাইন্ডিং এনার্জি যেটা আছে তাকে আমরা ভর সংখ্যা দিয়ে, যে পরমাণুর ক্ষেত্রে বের করব তার ভর সংখ্যা দিয়ে ভাগ দেব। ঠিক আছে, তাহলে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি হচ্ছে Δmc² ডিভাইডেড বাই এ। এটা একটু মনে রাখবা যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি হচ্ছে যে বন্ধন শক্তি ডিভাইডেড বাই ভর সংখ্যা। ঠিক আছে, একটু বাংলায় লিখলে মনে হয় ভালো মনে থাকবে। দেখো, বন্ধন শক্তি ডিভাইডেড বাই ভর সংখ্যা। তো এটা নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি। এবার আসো আমরা কয়েকটা ম্যাথ করব। প্রথমে দেওয়া আছে ডিউটেরন নিউক্লিয়াসের ভর 2.014102 AMU, আর ডিউটেরনে তুমি দেখতে পাচ্ছ যে একটা প্রোটন আছে এবং এর ভর সংখ্যা যে তোমার যেহেতু 2, তার মানে নিউটন যে কয়টা আছে, একটা। ঠিক আছে, তো এর একটি প্রোটনের ভর দেয়া আছে এত AMU এবং একটা নিউটনের ভর দেয়া আছে এত AMU। এর ভর ত্রুটি এবং বন্ধন শক্তি কত? তো খেয়াল কর, প্রথমে আমি ডিউটেরন থেকে আসি। ডিউটেরনের দেখো, তো এর ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যেহেতু এখানে 1 আছে, তার মানে পারমাণবিক সংখ্যা 1। পারমাণবিক সংখ্যা 1 মানে কি, এর প্রোটন কয়টি? এর প্রোটন হবে একটি, প্রোটন থাকবে একটি। হ্যাঁ, এর যেহেতু ভর সংখ্যা 2, তার ভর সংখ্যা তুমি জানো যে কি ভর সংখ্যা কোথা থেকে আসে, প্রোটনের সমষ্টি এবং নিউটনের যে সমষ্টি, যে তাদের থেকে আসে। তাহলে দেখো একটা প্রোটন আছে, তাহলে 2 ভর সংখ্যা, তাহলে নিউটন আছে কয়টা? নিউটন তাহলে পাবা তুমি যে 2 - 1, তার মানে একটি। আচ্ছা, ইলেকট্রন, যেহেতু প্রোটন সংখ্যা একটা, তাহলে তার সমসংখ্যক ইলেকট্রন থাকবে, ইলেকট্রনও কয়টা? একটা। এবার তোমাকে যেটা করতে বলেছে সেটা যে এর ভর ত্রুটি এবং বন্ধন শক্তি কত। তো সবসময় আমরা প্রথমে ভর ত্রুটির ক্ষেত্রে প্রথমে সূত্রটা লিখে নেব। দেখো, Δm = প্রথম যে সূত্র আমাদের ছিল সেটা যে যেহেতু নিউক্লিয়াসের ভর দেয়া আছে, আর একটা খেয়াল করে এখানে দেয়া আছে কিন্তু নিউক্লিয়াসের ভর, সুতরাং আমরা যে সূত্রটা ইউজ করব সেটা প্রথম যে সূত্রটা ছিল Δm = ZmP প্লাস NMN মাইনাস MNUC। এটা নিউক্লিয়াসের ভর ক্ষেত্রে। তো সুতরাং আমরা মেইন যে সূত্র এটা ইউজ করব। ওখানে যেহেতু নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, সুতরাং আমরা এইটা ইউজ করব। যদি আমাদের পরমাণুর ভর দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু ব্যবহার করতাম এই ফর্মুলাটা। হ্যাঁ, কারণ এখানে কি আছে, M of atom, তার পরমাণুর যে ভর। তো এবার এই পাশে আসো, Δm = প্রথম যে সূত্রটা ZmP প্লাস NMN। আচ্ছা, তোমাকে কি দেয়া আছে একটু খেয়াল করো। নিউক্লিয়াসের ভর দেয়া আছে, তার মানে তোমাকে দেয়া আছে MNUC হ্যাঁ, এটা মান দেয়া আছে। আচ্ছা, একটা প্রোটনের ভর মানে MP দেয়া আছে কত? আচ্ছা, এবং একটা নিউটনের ভর তাহলে MN দেয়া আছে।
আর আর কিছু নাই, তোমাকে চেয়েছে ভর ত্রুটি কত এবং হচ্ছে বন্ধন শক্তি বিইটা কত। তোমাকে এই দুটো বের করতে বলেছে। তো দেখো খেয়াল করো, ডেল এম ইকুয়াল টু হচ্ছে জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এন ইউ সি। তোমাকে দেখো সব কিছুই তোমাকে মান একদমই বলে দিয়েছে, তুমি শুধু বসাবা। জেড মানে কি? প্রোটন সংখ্যা, এই যেটা হলো জেড, তাহলে এটা হচ্ছে জেড আর এটা কিন্তু হচ্ছে এ, ঠিক আছে। আর নিউটন সংখ্যা তুমি তো পেয়েই গেছো, নিউটন বের করেছো আমি এখান থেকে। তো দেখো জেড এমপি, তার মানে প্রোটন সংখ্যাটা কয়টা? একটা, তাহলে 1 ইন্টু এমপি, এমপির মান কত? প্লাস এন, নিউটন কয়টা আছে? একটা। এম এনটা কত দেয়া আছে? 1.00 এত, আর মাইনাস কি? এম এন ইউ সি অর্থাৎ নিউক্লিয়াসের ভর কত দেয়া আছে? 2. হ্যাঁ এত, তারে বন্ধন ভর ত্রুটির মানটা কত আসবে? হ্যাঁ ক্যালকুলেট করে তোমরা হচ্ছে দেখো, হ্যাঁ এর মান আসবে 0.002388 AMU। তো এটা আমরা কি পেলাম? এটা হচ্ছে পেলাম হচ্ছে যে আমাদের কি পরিমাণ ভর ত্রুটি, এটা ভর ত্রুটির পরিমাণটা আসলো। দেখো এককটা খেয়াল করো, AMU এ আছে কিন্তু, ঠিক আছে। তো তোমরা জানো একটা বিষয়, সেটা হলো 1 AMU ইকুয়াল টু হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। যদি কেজিতে নেই তাহলে আসবে 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। তো তাহলে হচ্ছে এত এএমইউ আছে। তো এটাকে যদি এসআই এককে নিয়ে যেতে চাই তাহলে আমরা কেজিতে যে করব। তো এখন আমাদের এসআই এককে নিয়ে যাওয়ার কেন প্রয়োজন আছে? তোমাদের যখন আমরা বাইন্ডিং এনার্জি, বন্ধন শক্তি বের করতে বলেছে, তো বন্ধন শক্তির ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে বাইন্ডিং এনার্জি বিই ইকুয়াল ডেল এম সি স্কোয়ার। তো এখানে যেহেতু ভরটা আমরা যদি কেজিতে ইউজ না করি তাহলে হচ্ছে সি, যেটা হচ্ছে আলোর বেগ, এই আলোর বেগটা মিটার পার সেকেন্ডে তুমি ইউজ করতে পারবে না। তো এই কারণে দুটা, যেহেতু এটা এসএ একক, এটাই এসএ এককে ব্যবহার করতে হবে, তাহলে বাইন্ডিং এনার্জিটাও আমরা এসএ এককে পাবো। এনার্জি যে শক্তির একক হচ্ছে জুলে পাবো। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভর ত্রুটি যে মানটা এএমইউ আছে এখান থেকে আমরা কেজিতে যাব। তো কেজিতে যাই, দেখো তো দেখো এটার মান আসছে আমাদের হচ্ছে যে এত কেজি এসে এককে। এখন আমরা হচ্ছে কি, আমাদের পরবর্তী ধাপের কাজ হচ্ছে আমাদের বের করতে হবে বন্ধন হচ্ছে শক্তি। তো বন্ধন শক্তি তোমাদের হচ্ছে সূত্র জানো যে বিই ইকুয়াল টু ডেল এম সি স্কোয়ার। তো আমরা হচ্ছে এখানে একটু করি, দেখো বাইন্ডিং এনার্জি ইকুয়াল টু হচ্ছে ডেল এম সি স্কোয়ার। তো এর মানটা কত? এর মানটা হচ্ছে যে 3.96। হ্যাঁ ডেল্টা এম এর মান কেজিতে এসে এককে নিতে হবে, নইলে আমরা হচ্ছে আলোর বেগটা এসে এককে ব্যবহার করতে পারবো না। সিটা হচ্ছে কত? এর মান হলো 3 গুণন 10⁸, তারপর হোল স্কোয়ার। হ্যাঁ ক্যালকুলেট করে দেখো এর মান আসবে হচ্ছে 3.5676 ইন্টু 10⁻⁻13 জুল। আচ্ছা এটা হচ্ছে জুলে পেলাম। এখন যদি তোমাকে কখনো কখনো বলবে যে এই মানটা, যে বাইন্ডিং এনার্জির যে মানটা আছে এটা হচ্ছে তুমি ইলেকট্রোভোল্টে কনভার্ট করো, অথবা বলতে পারে যে মেগা ইলেকট্রোভোল্ট, হ্যাঁ এমইভি, এটাতে নিয়ে যাও, তখন আমরা হচ্ছে কিভাবে কি করব। তো ইলেকট্রোভোল্ট জিনিসটা কি আগে সেটা একটু জানিয়ে রাখি। তো তোমরা একটু খেয়াল করে দেখো যে 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু হচ্ছে 1.60 ইন্টু 10⁻⁻19 জুল, ঠিক আছে। তো আমি হচ্ছে ইলেকট্রোভোল্টে যেতে চাই, তার মানে হচ্ছে যে এখান থেকে ইলেকট্রোভোল্টে যেতে হলে কি করতে হবে আমাদের?
হ্যাঁ, আমরা ইলেকট্রোভোল্টে যেতে চাই। হ্যাঁ, এত ইলেকট্রোভোল্ট আমরা হচ্ছে যে পেলাম। এখন দেখো 10⁶ এর মানটা হচ্ছে কিন্তু এটা একটা হচ্ছে যে তোমার উপগুণিতক, এটা হচ্ছে কিন্তু মেগা লেখা যায়। তো তুমি এটাকে লিখতে পারো পরবর্তীতে 2.23 মেগা ইলেকট্রোভোল্ট এমইভি। তো এটা হচ্ছে এইভাবে কনভার্ট করতে পারি আমরা। কিন্তু হচ্ছে যে এটা একদম সহজ একটা উপায়ও করা যায়। সেটা হচ্ছে যে আমাদের যে পরিমাণ ভরটি এই যে এএমইউতে আসবে, এই 1 এএমইউ সমান হচ্ছে যে খেয়াল করো 1 এএমইউ এর সমপরিমাণ যদি বন্ধন শক্তি দেখো তুমি, সেটা বের করে পাওয়া গেছে 931.5 এত মেগা ইলেকট্রোভোল্ট পার সি স্কোয়ার। তো এইটা হচ্ছে যে দেখো, যদি তুমি হচ্ছে একদম 931.5 দিয়ে গুণ করো, দেখবো মান আসবে 2.23 মেগা ইলেকট্রোভোল্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এই উপায়ে আমরা হচ্ছে এটা করতে পারি যে যদি তোমাকে মেগা ইলেকট্রোভোল্টে যেতে হয়, তাহলে তুমি এই লাইন থেকে এতগুলো কাজ না করেও তুমি হচ্ছে যে শুধু 931.5 দ্বারা যদি এটাকে গুণ করো, তাহলে কিন্তু সেটা এত বাইন্ডিং এনার্জি বোঝাবে। দেখো খেয়াল করো, এটাকে যখন আমি গুণ দেই কত দ্বারা, হ্যাঁ এটা দ্বারা গুণ দিলে দেখো যে মান আসবে হচ্ছে 2.22 মেগা ইলেকট্রোভোল্টের সমান আসবে, একদম প্রায় কাছাকাছি চলে আসবে এটা। তো এইভাবে হচ্ছে তুমি এটাও হচ্ছে করতে পারো, ঠিক আছে। তাহলে এতগুলো বড় ক্যালকুলেশন করতে হবে না, এই মানটা আসবে, এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি সমান। তো আরেকটা এবার হচ্ছে উদাহরণটা আমি আরেকটা উদাহরণের মাধ্যমে এটা দেখাতে চাচ্ছি। দেখো আরেকটা উদাহরণে দেখো একটা হিলিয়ামের পারমাণবিক ভর বলা আছে যে এত এমইউ, একটা নিউটনের ভর বলা আছে এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর দেয়া আছে, হলে ভর ত্রুটি এবং বন্ধন শক্তি নির্ণয় করো। এবার খেয়াল করো, আমাদের দেয়া আছে কিন্তু নিউক্লিয়াসের ভর না, দেয়া আছে পারমাণবিক ভর, ঠিক আছে। আর নিউটনের ভর দিচ্ছে ইলেকট্রন নেই, প্রোটন নেই, দিয়েছে হাইড্রোজেনের পারমাণবিক ভর। তাহলে এবার আমরা হচ্ছে কোন সূত্রটা খাটাবো? দেখো খেয়াল করো, আমি হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি যে তুমি দুইটা লাইন মনে রাখতে বলেছি, দুইটা সূত্র, হয় এটা নয়তো এটা, এটা থেকে এটা আসে, আমি করিয়েও দেখিয়েছি। তো দেখো খেয়াল করো, এখানে আছে জেড ইন্টু এমপি প্লাস এমই প্লাস এন মাইনাস এম অ্যাটম। এটা হচ্ছে যে যখন একটা পারমাণবিক ভর দেওয়া থাকবে কোনো মৌলের, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। এখন খেয়াল করো, আমাদের ওখানে শুধু আছে নিউটনের ভর দেয়া, প্রোটনও নেই, ইলেকট্রনও নেই, কিন্তু পরবর্তীতে কি বলা আছে হাইড্রোজেনের পারমাণবিক ভর। তাহলে দেখো তো, এই যে এমপি প্লাস এমই সমান তো এমএইচ লিখতে পারি, তাহলে কোন সূত্রটা ইউজ করব আমরা? হচ্ছে এইটা। তাহলে দেখো এখানে আমরা লিখি ভর ত্রুটি সমান ডেল এম ইকুয়াল জেড এমএইচ এন এটা। আচ্ছা, তো আমরা হচ্ছে এই সূত্র ব্যবহার করে এটা হচ্ছে সলভ করব। তো দেখো খেয়াল করো, জেড এমএইচ এটা হিলিয়াম আছে, হিলিয়ামের ক্ষেত্রে জেড কত 2, তাহলে 2 এমএইচটা কত হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1.
আচ্ছা, এন এম এন, এখন নিউটন কতগুলো আছে দেখো, এর হচ্ছে পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4, তাহলে নিউটন আছে কত 4 - 2, তাহলে 4 - 2 করলে কত হয় 2। আর নিউটনের ভর দেয়া আছে, হ্যাঁ, মাইনাস হচ্ছে এম অফ অ্যাটম, তোমাকে দেওয়া আছে পারমাণবিক ভর, হিলিয়ামের পারমাণবিক ভর, নিউক্লিয়াসের ভর দেয়া থাকলে আমরা এই সূত্র ইউজ করতাম, কিন্তু আছে এবার পারমাণবিক ভর, এজন্য হচ্ছে আমরা এটা বসাবো। হ্যাঁ, এর মানটা বের করে দেখো কত আসে। হ্যাঁ, এর মানটা আমরা বের করলে পাই হ্যাঁ, এটা আসে হচ্ছে এটার ভর ত্রুটি। এখন বন্ধন শক্তি কত, আমি তোমাকে সহজে একটা উপায় শিখালাম যে বন্ধন শক্তিতে তুমি যদি মান বন্ধন শক্তি বের করতে চাও, তাহলে এই এএমইউ সমান 1 এএমইউ সমান হচ্ছে যে 1 এএমইউ সমতুল্য বন্ধন শক্তি আসে হচ্ছে 931.5। এটা কি মেগা ইলেকট্রোভোল্টে যাবে কিন্তু এককটা, 1 এএমইউ এর সমপরিমাণ যদি হচ্ছে বন্ধন শক্তি, তো এখন এত এমইউ আছে, তাহলে তার সমপরিমাণ বন্ধন শক্তি কত হবে। তাহলে তার মানটা আসবে হচ্ছে আমাদের 28.296 মেগা ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জি। তুমি এই প্রক্রিয়া যদি করো তাহলে তোমার একদম হচ্ছে খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। এর আগের প্রক্রিয়া দেখেছি তুমি হয়তো আরেকটা কাজও করতে পারো, যে এমইউ এর যে মানটা বসিয়ে তাকে এসআই এককে নিয়ে যাব, নিয়ে যেয়ে তাকে আমি হচ্ছে সি আলোর বেগ দ্বারা গুণ দেবো, সি স্কোয়ার দিয়ে গুণ দেবো, তাহলে আমরা হচ্ছে বাইন্ডিং এনার্জিটা পেয়ে যাব। হ্যাঁ ভাই, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আজকে এই পর্যন্তই শেষ।